শিক্ষার্থীরা দেখো, আমরা ইতিমধ্যেই তোমাদের সরল মুনাফার ক্ষেত্রে যে দুটো অঙ্ক ছিল তার সমাধান দিয়েছি। এখন আমরা শুরু করছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এখানে তোমাদের বেশ কয়েকটি অঙ্ক আছে। তো দেখো, তোমাদের এইখানেও যে স্কিমের কথা দেওয়া আছে, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি সঞ্চয় স্কিমের মূলধন P = এত টাকা, সময় হচ্ছে N = এত বছর এবং মুনাফার হার এত = এত বছর। এবং আমাদেরকে বলা হয়েছে যে সূত্র লিখতে হবে N বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। N বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে C = P × 1 + R⁴ N। এখন দেখো, তোমাদের ক নাম্বারে বলা আছে প্রথম বছরান্তে, মানে 1 বছরান্তে যদি হয়, তার মানে N এর জায়গায় আমি 1 লিখেছি, তাহলে এখানেও N এর জায়গায় 1 হবে। আর এখানে P এর মান এবং R এর মান বসাই যদি, তাহলে P এর মান আমরা বসাইলাম এটা, আর হচ্ছে 1 + এটা হচ্ছে R এর মান, তাহলে যোগ করি। যোগ করার পরে দেখো, যেহেতু এটা পাওয়ার 1, আমরা জানি যে পাওয়ার 1 লেখার দরকার নেই, এই কারণে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যেহেতু বলছিলাম পাওয়ার 1, এটার উপরে আর লেখার দরকার নাই, তাইলে যদি আমরা 15,000-এর সাথে এটা গুণ করি তাহলে আমরা তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কত, 16,350 টাকা। তাহলে প্রথম বছরান্তে আমাদের চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। এরপরে দেখো, তোমাদের খ নাম্বারে বলা আছে দ্বিতীয় বছরান্তে, অর্থাৎ আমরা যদি এখানে খ নাম্বারটা দেই, তাহলে খ নাম্বারটা দিয়ে যদি লিখি একই অবস্থা এটা দেওয়া থাকবে। এবং আমরা জানি N বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখানেও সূত্র লেখার কথা বলা আছে। তো সূত্র যদি বলা থাকে তাহলে দেখো সূত্রটা লিখলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে দ্বিতীয় বছরান্তে মানে কি 2 বছরান্তে, তার মানে আমরা N এর মান এখানে 2 লিখব, এখানে N এর মান কত লিখব, 2 লিখব। তাহলে এটার মান কত হবে, 2 হবে। এখন এটার মান যদি আমরা 2 লিখি, তাহলে এটাকে আমরা 2 বার লিখে গুণ করতে পারি। তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে প্রথমে 2 বার লিখি। তাহলে 15,000 গুণ হবে কত, 1.09 গুণ হবে 1.09। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসবে সেটাই দেখার বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে দশমিকের গুণ আছে, তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরে করতে পারো। তো তোমরা গুণ করে দেখো কত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা কত পাবো, 17,821.50। যেহেতু মূলধন বা টাকা, তাহলে আমরা এটা টাকা লিখতে পারি। এবং তাহলে উত্তরটা কি হবে, তাহলে উত্তর আমরা লিখতে পারি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আমরা উত্তরটা একটু নিচেই লিখি। দেখো, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে কত হবে, 17,821.50 টাকা। তাহলে এটা ছিল আমাদের খ এর উত্তর। তাহলে এটা আমরা খ পেয়ে গেলাম। এরপরে আসো গ নাম্বারে কি বলছে, ঠিক একইভাবে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা গ নাম্বারে আমাদেরকে বলা আছে তৃতীয় বছরান্তে, অর্থাৎ 3 বছরান্তে। তাহলে আমরা গ নাম্বারটা দিয়ে যদি লিখি তাহলে এই কথাগুলো ঠিকই থাকবে। এরপরে আমরা সূত্রও লিখবো এভাবে, ঠিক আছে। এরপরে এখন যখন তৃতীয় বছরের কথা বলা হয়, তখন আমরা কিন্তু এই গ নাম্বারে 3 বছরের কথা বলি। এবং সেই ক্ষেত্রে এখানে মান হয়ে যাবে 3, N এর মান 3 হবে, তাহলে এটার মানও 3। এবং এখানে আমাদের 3 বার লিখতে হবে। কয়বার লিখতে হবে, 3 বার লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা 3 বার লিখি তাহলে কিন্তু আমাদের কি হবে, এটাও চেঞ্জ হবে। তাহলে আমাদের রেজাল্টটা চেঞ্জ হবে। তাহলে তৃতীয় বছর, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা গুণ করো, যেহেতু 3 বার লিখেছি, এখন গুণ করে দেখো কত। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা নিশ্চয়ই গুণ করছো, গুণ করে কত পেয়েছো, 19,425.435 টাকা। তাহলে আমাদের কি হবে, উত্তরটা কি লিখতে হবে, তৃতীয় বছরান্তে মানে 3 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়ে গেলাম এই টাকা। তাহলে আমাদের গ নাম্বারটা শেষ হয়ে গেল। আমাদের ক নাম্বারে ছিল প্রথম বছরান্তে, খ নাম্বারে ছিল দ্বিতীয় বছরান্তে, আর এই গ নাম্বারে আছে তৃতীয় বছরান্তে। তাহলে আমরা 3টা অঙ্ক শেষ করলাম। এরপরে দেখো, তোমাদের গ নাম্বারের নির্দিষ্ট সময় বা চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমরা যদি গ নাম্বারে আসে তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই তথ্যগুলো দরকার নেই। তাহলে আমরা এখন এটা মুছে ফেলি। তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু 3 বছরান্তে একটা মূলধন পেয়েছি, মূলধন
স্ববৃদ্ধি মূলধন, যেহেতু এখানে বলা আছে 3 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছর অন্তর, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে গ হতে প্রাপ্ত কি 3 বছর অন্তে 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত পেয়েছি দেখো 19,425.435 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান, দেখো আমরা জানি, এটা লিখতে পারি, একটা সূত্র আছে, ছোট একটা সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান কত হবে সি মাইনাস পি। তো দেখো আমরা কিন্তু সি এর মান পেয়েছিলাম, সি এর মান পেয়েছি কত 19,425.435। আমাদের মূলধন দেওয়া ছিল কত 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি দেখো, তাহলে আমরা কত পাবো 19,000 থেকে 15,000 গেলে আমরা পাবো 4,425.435 টাকা। তোমরা ক্যালকুলেটরে বিয়োগ করে দেখবা আমারটা সঠিক আছে কিনা। তো আমরা যদি এটা বিয়োগ করি, যেহেতু আমাদের 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে সেটা লিখলাম, আর আমরা তো আগেই জানি যে মূলধন 15,000 টাকা, তাহলে বিয়োগ করলে আমরা পাইলাম কত 4,425.435 টাকা। তাহলে এটার উত্তরটা কি লিখতে পারি, উত্তর লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা অথবা 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা, যেটা প্রশ্নে লেখা আছে। তোমাদের খেয়াল করো একটু প্রশ্নটা, 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা লিখতে পারি 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আমরা কত পেলাম 4,425.435 টাকা। তাহলে এটা হইতেছে আমাদের গহর উত্তর, অর্থাৎ 3 বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম। এরপরের প্রশ্ন দেখো তোমাদেরকে কি বলা আছে যে নির্দিষ্ট সময় অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো দেখো আমরা এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা আমরা 3 বছরে সরল মুনাফা কিন্তু আমরা পেয়েছিলাম, সরল মুনাফার ক্ষেত্রে একটা মুনাফা পেয়েছিলাম, সেটা হইতেছে আমরা সরল মুনাফা বের করেছিলাম। যদি এখানে আবার বের না করি তাহলেও হবে। তো এটা নিশ্চয়ই তোমরা লিখতে পারছো। তো ঠিক আছে, আমরা দেখি আসলে ওই কথাটা তো যদি আমরা লিখে নেই তাহলে অবশ্য হবে। সরল মুনাফার ক্ষেত্রে তাহলে আমরা এটা লিখতে পারি সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে দেখো আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে ক নম্বরে, সরল মুনাফার ক্ষেত্রে ক হতে প্রাপ্ত, সরল মুনাফার ক্ষেত্রে ক হতে প্রাপ্ত সরল মুনাফা সমান সরল মুনাফা আমরা পেয়েছিলাম দেখো 4,050 টাকা। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে 4,050 টাকা। আর আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো একটু আগে যেটা বের করলাম গ হতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এটা আমরা পেলাম কত 4,425.43 টাকা এটা আমরা পেলাম। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে ক হতে পেয়েছিলাম সরল মুনাফা মান পেয়েছিলাম, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে গ হতে আমরা পাইলাম চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন দেখো মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য তাহলে কি হবে, আমরা বিয়োগ করব 4,425.43 বিয়োগ হবে কত 4,050 টাকা। এই হচ্ছে আমাদের বিয়োগফল। এখন তোমরা যদি ক্যালকুলেটরে বিয়োগ করো তাহলে খেয়াল করো ক্যালকুলেটরে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা যদি এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 375.435 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি কি, উত্তরটা লিখতে পারি মুনাফার পার্থক্য কত পেলাম 375.435 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বারের উত্তর, অর্থাৎ মুনাফার পার্থক্য যেটা বলা হয়েছিল সেটা। এরপরে তোমরা খেয়াল করো আর একটা প্রশ্ন আছে তোমাদের, দেখো নাম্বার শেষ হলো। এরপরে যেটা বলা আছে সমবায় সমিতি সঞ্চয়ের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি তোমার কাছে সুবিধাজনক বলে মনে হয়, যদিও এটা নাম্বারিং আসলে হয় নাই, তারপরে আমরা চ নাম্বারটা দিয়ে লিখবো। তো তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো সরল মুনাফার ক্ষেত্রে আবারও বলি ক হতে পেয়েছিলাম সরল মুনাফা, সেটাও 3 বছরের। আবার গ হতে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে গ হতে আমরা পাইলাম সেটাও 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। আর এই দুইটা মুনাফা বিয়োগ করলে আমরা মুনাফার পার্থক্য পেয়ে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা মুনাফার পার্থক্য পেয়ে গেলাম। এখন চলো এই সরল মুনাফার ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সর্বশেষ যেই প্রশ্ন সেটা আমরা একটু বের করব। কিভাবে বলা আছে প্রশ্নটা দেখো, এখানে আসলে কোনো নাম্বারিংও হয় নাই, একটা অ্যারো চিহ্ন দিয়ে বলছে তুমি কোনটা বললে মনে করো। এক্ষেত্রে আমার মনে হয় আমরা চ নাম্বার দিয়েও লিখতে পারি যে উপরিউক্ত আলোচনা থেকে আমার মনে হয় একটু প্রশ্নটা দেখো, মনে হয় যে সমবায় সমিতির সঞ্চয় সমবায় সমিতির সঞ্চয় সঞ্চয়ের ক্ষেত্রে বলা ছিল কোন পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। তো সঞ্চয়ের ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক।
জনক। তাহলে দেখো উপযুক্ত আলোচনা থেকে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয়ের ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক। কারণ এখানে আমাদের কারণ বলার দরকার নেই, কারণ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার আসল থেকে মুনাফা হবে, মুনাফা থেকে মুনাফা হবে, সেক্ষেত্রে একজন গ্রাহক অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমরা বলতে পারি সমবায় সমিতি থেকে সে সরল মুনাফাটাই দিবে, অর্থাৎ মুনাফা থেকে মুনাফা সেটা প্রয়োজন হয় না। এরপরেও কেউ যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফাই প্রযোজ্য, তাহলেও সেক্ষেত্রে সে তার যুক্তি উপস্থাপন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের একেবারেই নিজস্ব চিন্তাভাবনা। তুমি কি সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক তোমার মনে হয়, নাকি চক্রবৃদ্ধি মুনাফা তোমার কাছে মনে হয়? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গণিত অ্যাসাইনমেন্টের প্রথম যে অ্যাসাইনমেন্ট তোমাদের এই সপ্তাহে আছে, সেক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ করা ছিল, আমরা চেষ্টা করেছি সমাধান দেওয়ার জন্য। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের একটা ক্লাস আমরা করব। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই বলবে এবং তাদেরকে অনুরোধ করবে, তারা উপকৃত হবে তোমাদের পাশাপাশি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।